এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক স্টেডিয়াম সন্নিহিত ইজেডসিসির কাছেই ঐক্যতানে। এখানেই চলছে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে একটা বিশেষ প্রদর্শনী। মিয়ামির যে বাড়িতে লিও মেসি থাকেন সেই বাড়িকে তারা তুলে এনেছেন এখানে। আমরা গতকাল সেটা দেখিয়েছিলাম, আর সেই বাড়ির মধ্যেই আমরা এখন রয়েছি। এখানে এই বাড়িটা একটা মিউজিয়াম হচ্ছে, তার প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন। পেছনে আমার রয়েছে, একটু বোঝানো যাবে। আমি কথা বলে নেব দুজন শীর্ষকর্তা। উত্তম সাহা, আমরা খুব পরিচিত মুখ, একাধিক বিশ্বকাপে নিজের উদ্যোগে গেছেন, এবং আমার সঙ্গে আছেন স্নেহাশিস দত্ত আমার ডান দিকে। আমি প্রথমে উত্তমদার কাছে যাবো। উত্তমদা, লিও মেসি আসছেন 7 ঘন্টার জন্য, আর তুমি তো 7 দিনের প্রিপারেশন করেছো লিও মেসিকে নিয়ে। এই যে অভিনব উদ্যোগ, এই কী করে, মানে এই থিমটা তোমার মাথায় কীভাবে এলো? প্রথমত অ্যাকচুয়ালি মেসি আসছে, এটা আমাদের কাছে মানে ফুটবলের আইকন মেসি কলকাতায় আসছে। আর্জেন্টিনা ফুটবল কিছু অভিনবত্ব করবে, এটা তো আমরা পূর্বেও অনেকবার চেষ্টা করেছি, তো এবার করবো, এটাই স্বাভাবিক। আর বর্তমান পরিস্থিতিতে 2022 বিশ্বকাপের পরে মেসি ফুটবলের হৃদয়ে, মানে আমি অনেক ব্রাজিল সাপোর্টারের কাছে শুনেছি যে আমরা ব্রাজিল সাপোর্টার কিন্তু মেসির ভক্ত। তা এটা পূর্বে, আমি কাউকে ছোটো করছি না, পূর্বে কোনো প্লেয়ারের ক্ষেত্রে এরকম শুনিনি। আমি আমার জীবন শুরু আর্জেন্টিনার মারাদোনাকে দেখেই। মারাদোনাও আমার কাছে এখনও ভগবানের মতো। কিন্তু তারপরে বলবো, বর্তমান পরিস্থিতিতে মেসি যে জায়গায় গেছে, এটা আমার মনে হয় সবাইকে জনপ্রিয়তার দিক থেকে ছাপিয়ে গেছে। লেটেস্ট একটা খবর আমরা সবাই জানি, আমেরিকার একটা বিজনেস সাবমিটে সেখানে মেসি অ্যাম্বাসেডার, আমেরিকার মতো দেশে। তো সুতরাং সেই অ্যাঙ্গেল থেকে বলছি যে মেসি আসবে কলকাতায়, এবং মানে তথা ভারতবর্ষে, আর আমরা কিছু করবো না, এটা হতে পারে না। সেই ভাবনা থেকেই আমরা প্রথম চিন্তা করলাম যে মেসির অনেকগুলো বাড়ি আছে, কিন্তু মিয়ামির যে বাড়িটা আছে সেটা আমার কাছে খুব দারুণ লেগেছে। কোনো একটা জলাশয়ের উপরে বাড়ি, মানে 50% লেকে কভার করা আর কি। তা আমি চিন্তা করলাম যদি কলকাতায় এরকম একটা ছবি দেখাতে পারি, অন্তপক্ষে মেসি ভক্ত যারা আছে, ফুটবল প্রেমী যারা আছে, তারা জানতে পারবে যে মেসি কীরকম বাড়িতে থাকে। আমাদের তো বাঙালির বাড়ির প্রতি একটা দুর্বলতা, বাঙালি চাঁদে গেলেও বাড়ি কেনার চেষ্টা করে। সেই দিক থেকে কিছুটা ভাবনা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে মেসির কাছে এত ট্রফি আছে, এত চ্যাম্পিয়নশিপের পরিচয় আছে, সুতরাং একটা বড় মিউজিয়াম করা যাবে। তো সেই চিন্তাধারা নিয়েই আমাদের শুরু, খুব শর্ট টাইমের ইসে, কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাসেজ, ভাড়া দিতে হয়। এই 8 দিনের পরিকল্পনায় এরকম একটা প্রচেষ্টা আমরা, যার জন্য আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল, পুরো কমপ্লিট করতে পারিনি। কিন্তু যে ভাবনা, এই আমি মেসির বাড়ি আর তার ভেতরে একটা মিউজিয়াম করব। আপনারা উপরে যে বলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টোটাল আরও বাইরে কিছু লাগবে, 896টা বল, মেসি যে কটা গোল করেছে আর কি, সেই বলগুলো। সেকেন্ডলি হচ্ছে যে এই যে পেছনে ট্রফিগুলো দেখা যাচ্ছে, এইগুলো এখানে হচ্ছে মেসি ইন্ডিভিজুয়াল যে ট্রফিগুলো পেয়েছে সেটা। আমার বাদিকে এটা কালকে আমরা এটা ফিনিশ করব। মানে খুব হাইলাইট একটা কথা, মেসি বিশ্বকাপে 11টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এই রেকর্ড আগামী 100 বছরে কেউ ভাঙতে পারবে কিনা আমার জানা নেই। সব রেকর্ড হয়তো ভাঙবে, এটা থেকে যাবে। আর সামনে এই যে মেসিকে দেখা যাচ্ছে সিংহাসনে বসা, আমরা মেসিকে সিংহাসনে দেখতে চাই। তার কারণ হচ্ছে তার এই আসনটা সে উপযুক্ত এই কারণেই, তার এই সামনে যে প্ল্যাটফর্মটা আছে, তার টিম, মানে ন্যাশনাল গেম, ক্লাব সব মিলিয়ে অ্যাজ এ টিম গেম থেকে সে 46 ট্রফি উইন করেছে আর কি। সেই 46 ট্রফি এখানে সাজানো, পোডিয়াম একটা করা হয়েছে। হ্যাঁ, এই পোডিয়ামটার মধ্যে 46টা ট্রফি থাকবে, মেসি বসে থাকবে। মানে এই দৃশ্যটা মেসির জন্যই শোভা পায় আর কি। এটা আমার মনে হয় অতীতে মারাদোনা বাদ দিলে পরে আর এই দৃশ্য অন্য কারোর জন্য যাবে না এই সিন। তো ওই ভাবনা থেকেই এইসব করা। সবশেষে যেটা বলবো, কলকাতাবাসী খুব ফুটবল প্রেমী, এখনও বাংলার ফুটবলে কিছু নেই,
ভারতীয় টিমে বাংলার হয়তো 1-2 জন হাতে গোনা চান্স পায়, তারপর ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হলে পরে 80,000-90,000 লোক হয়। তাও অতটা হয় না এখন, 65-70 হয়, কমে গেছে না, ক্যাপাসিটি। সেটা কিছুটা অফিসিয়ালদের দোষ, তবুও পাড়ায় গুঞ্জন এখনও আছে, এখনও চায়ের দোকানে ইস্টবেঙ্গল মোহনবাগান কে হারলো কে জিতলো আলোচনা হয় আর কি। আমরা মার্কেটিংয়ের অভাবে আজ এটা এই 40-50 হাজার নেমে এসেছি, কিন্তু এখনও মার্কেটিং করলে 1 লক্ষ লোক হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 82 সালে যখন নেহরু কাপ হয়েছিল, সেই আন্তর্জাতিক ফুটবলের টিকিটের দাম ছিল 20 টাকা। তখন ক্রিকেট কিন্তু আমরা রঞ্জি স্টেডিয়ামে পার ডে 9 টাকার টিকিটে দেখতাম, মানে 5 দিনের টিকিটের দাম ছিল 45 টাকা। সেই 9 টাকার টিকিট এখন 1000-এ পৌঁছে গেছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল যখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হয়েছে, তখন ভারতীয় ফুটবল এখনও 200 টাকা 100 টাকা আমরা ম্যাচ দিই। তো এটা অফিসিয়ালদের ব্যর্থতা, প্রচারের ব্যর্থতা, মার্কেটিংয়ের ব্যর্থতা। একদম সঠিক কথা বলেছো। বাঙালির মন থেকে, হৃদয় থেকে কিন্তু ফুটবল চলে যায়। আরেকটা দুঃখের কথাই বলবো, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হয়েছিল, আমি সেই ম্যাচটা গিয়েছিলাম দেখতে। তো সেখানে দুটো টিম মিলিয়ে দেখি একটা বাঙালি। এই 45-50 হাজার দর্শক একটা বাঙালির জন্য হাততালি দিচ্ছে, চিৎকার করছে। সুভাষিস বসু মোহনবাগানের ক্যাপ্টেন। তো এটা আমার কাছে খুব একটা কষ্ট দিয়েছে যে একসময় যে বাঙালির ভারতীয় দলে 9-10 জন থাকতোই, নাম বললে 16 জনের টিমে 14 জনের নাম বলতে হতো। এবং একটা দৃশ্য আরও বেশি মনে পড়ে, সেটা হচ্ছে যে এশিয়ান গেমসের, আমি 82 এশিয়ান গেমসে গেছিলাম দিল্লিতে, সৌদি আরবের সাথে যে ম্যাচটা খেলি, লাস্ট 70 মিনিট পরে যে ম্যাচটা হয়েছিল, সেখানে 11 জনই বাঙালি মাঠে ছিল, যদি ম্যাচটা 2-1 হেরেছিলাম। 82 মিনিটে গোল খেয়ে হেরে গেছিল। কোয়ার্টার ফাইনালে আমরা লাস্ট তখনই পৌঁছেছিলাম, তারপর আর আমরা কোয়ার্টার এশিয়ান কোয়ার্টার ফাইনাল দেখিনি। তাই সেটাই বলছি যে বাঙালির আবেগ, বাঙালি যতদিন ফুটবল খেলেছিল ততদিন বাংলা, ভারতবর্ষ তথা বাংলার ফুটবল সন্তুষ্ট থেকে শুরু করে রাজ করেছে। বাঙালির ফুটবল যেদিনকে শেষ হয়েছে সেদিনকে এই অবস্থা আর কি। যাই হোক, এটা নিয়ে আর আলোচনা নয়, আমরা আসল আলোচনায় ফিরে আসি। একদম লিও মেসির যে কথাটা বললে, 11টা বিশ্বকাপে 11টা ম্যান অফ দ্য ম্যাচ, সে যে অভিষেক বিশ্বকাপ, জার্মানি বিশ্বকাপ, যেখানে লিও মেসিকে আন্ডার প্লে করা হয়েছিল, 20-25 মিনিট ধরে খেলা ছিল, সেখানে তুমিও ছিলে, তো আমিও ছিলাম। আর সেই মেসির সঙ্গে পরবর্তীকালে আরও 2 দশক চলে এলো প্রায়। এই যে পার্থক্যটা কিভাবে, আমি ওই মেসিকে উত্তরণটা কিভাবে, আমি 2006-এর ওই ম্যাচটা দেখার পরেও অনেক মিডিয়াকে বাইট দিয়েছিলাম যে আগামী 20 বছর রাজ করবে। তখন আমাকে অনেকে ব্যঙ্গ করেছিল, ভেবেছিল যে এরকম অনেক প্লেয়ার আসবে যাবে, এবং প্রত্যেকটা বিশ্বকাপের পরেই আমাকে হয়তো এইরকম ক্রিটিসাইজ শুনতে হয়েছে। আমি সবচেয়ে বেশি খুশি হতাম যে ব্রাজিলে যদি আমরা চ্যাম্পিয়ন হতাম, ব্রাজিলের মাটি থেকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তাহলে আমাদের আর মুখে কথা বলতে হতো না। তাই সেইটাতে খুব কষ্ট পেয়েছিলাম। অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মেসি ফাইনাল ম্যাচে মারাকানাতে, ওই দৃশ্যটা সত্যি ভোলা যায় না। আমিও ছিলাম, আমি একদম ওইখানে গোল খেলাম, ওই গোল পোস্টের পেছনেই ছিলাম। তো যাই হোক, সেই দৃশ্য সব শেষ হয়। আমি যখন হয় ওয়ার্ল্ড কাপের শুরু হওয়ার আগে আর কি একটা ইন্টারভিউতে বলেছিলাম আর কি, প্রথম ম্যাচ হারার পরে কিন্তু আমি কাতারে গেছি। আমি বলে গেছিলাম যে এটা আমাদের নকআউট শুরু হলো, কারণ প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, এবং মেসি সচিন তেন্ডুলকারের মতোই হবে, যে দিনের শেষ জীবনেই ওই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারপর রিটায়ারমেন্ট। এটার আমার অনেক সে ইউটিউবে আছে বা সেতেও আছে, গুগলেও আছে, অনেক ইন্টারভিউতে। যাই হোক, মেসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন না হলে, আমাদের যে একটা ল্যাঙ্গুয়েজ চলে এসছে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন না হলে স্বীকৃতি পাওয়া যায় না। বিগত দিনে আমরা অনেক বড় বড় প্লেয়ারকে দেখেছি, তারা মুছে গেছে যেহেতু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। আবার অনেক ছোট সাধারণ প্লেয়ারও অনেক বড় হয়ে রয়েছে। হ্যাঁ, অনেক বড় প্লেয়ার আছে, যে মানে সাধারণ প্লেয়ার আছে যারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নে আজ স্টার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই ফুটবলের এই ভাষাটা রয়ে গেছে। ভগবান আছে, ফুটবল আছে, ফুটবল বেঁচে গেল। মেসির বৈচিত্র্যময় ফুটবল পৃথিবীতে বেঁচে রইল 22-এর চ্যাম্পিয়নশিপে। সবশেষে আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা আবেদন রাখছি আপনাদের মাধ্যমে, মেসি আসবে, মারাদোনা আসবে, চলে যাবে, আর্জেন্টিনা বেঁচে থাকবে। আমরা কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, আর্জেন্টিনাই একমাত্র দেশ যারা মারাদোনার মতো প্লেয়ারকে দেয় শতবর্ষের সেরা, আবার মেসিকেও দিয়ে প্রমাণ করে না মেসিও শতবর্ষের সেরা।
এবার বিতর্কটা আমাদের মধ্যেই থাকবে, না পর্তুগাল, না জার্মান, না ব্রাজিল। আমরা আবার আরেকটা মারাদোনা আগামী 10 বছর পর আসবে, একটা মেসি আসবে, তখন বলবো না এই শতকের সেরা মেসি নয়, মারাদোনা নয়। তাই লড়াইটা আমাদের মধ্যে থাকবে, আমরা কারোর সাথে শেয়ার করব না। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের শেষ কথা। আমি স্নেহাশিসবাবুর কাছে বলি, এলইডি স্ক্রিন চারিদিকে দেখছি, এই এলইডি স্ক্রিনে মেসির পাশাপাশি হয়তো আমি এখন ট্রায়াল চলছিল, একটু মারাদোনারও ঝলক দেখলাম। এই পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, আমরা তো আর্জেন্টিনার দল সম্পর্কে যখন থেকে জেনে দেখি মারাদোনাকে দেখেই জেনেছি। মারাদোনাকে ছাড়া তো আর্জেন্টিনা দল নয়। তাই যখনই মেসিকে দেখাতে হবে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব মারাদোনাকে নিয়েই শুরু হয়। তার পরবর্তীতে এই যে পুরো 200 ফিট টোটালটা যেটা দেখছেন, এই টোটালটা যে 200 ফিট 200 ফুট এরিয়া এলইডি, 200 ফুট, এটা স্কোয়ার ফুট না, স্কোয়ার ফুট হলে 200 রানিং ফিট ফিট, আর রানিং ফিট না, হ্যাঁ রানিং ফিট নয়, রানিং ফিট হলে স্কোয়ার ফিট হলে 1600 স্কোয়ার ফিটের আমাদের এখানে আচ্ছা। এলইডি স্ক্রিন রয়েছে। এটা তো দুর্গাপুজোয় দেশপ্রিয় পার্কে যে এখন দেবাশিস কুমারের সময় যে 2 বছর ধরে আমরা এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন দেখছি, তার চেয়েও তার থেকেও বড়। এই তো এমত অবস্থায় কলকাতার সব থেকে বড় এলইডি স্ক্রিন যদি দেখেন বলেন এখানেই হচ্ছে। তা আমরা এখানে সমস্ত রকম প্লেয়ারদেরই তাদের কিছু ঝলক রাখছি। মারাদোনা দিয়ে শুরু, কিন্তু যেহেতু মেসি আসছে তো লিওর ব্যাপারে, লিও মেসির সম্পর্কেই পুরোটা থাকবে। বিভিন্ন রকম ভিডিও কাট আউট, অনেক রকম ছোটো ছোটো কোলাজ আমরা বানিয়েছি। দর্শকরা যারা আসবেন, ফ্যানরা যারা আসবেন, তাদের দেখে সত্যি ভালো লাগবে। কত মিনিটের ক্লিপ? এগুলো ছোট ছোট আছে, 10 মিনিট আছে, 12 মিনিটের আছে, কিছু কিছু আছে। আমরা ডে ওয়াইজ, সময় ওয়াইজ 2 ঘন্টা 3 ঘন্টা পর পর নতুন নতুন ভিডিও চালাবো, যাতে তাদেরও মানে একঘেয়ে না লাগে। টোটাল কটা প্যাকেজ? এখানে প্যাকেজ আপাতত 4টে প্যাকেজ। 4টে প্যাকেজ আছে। আরও একটা প্যাকেজ আমরা রেডি করছি, যদি সময়ের মধ্যে হয়ে যায় তাহলে আমরা দর্শকদের সামনে সেটা তুলে ধরতে পারি। এটা তো বিশাল ব্যাপার, বিশাল টেকনোলজির ব্যাপার। হ্যাঁ করছি, অনেকে পাগল বলছে, কিন্তু পাগলের পাগলামি চলছে। এবং পুরোটাই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ব্যক্তিগত উদ্যোগে এটা হচ্ছে। এটাই সবচেয়ে বড় কথা, একদম। যে ফুটবলকে যে বাঙালি এখনো কতটা ভালোবাসে, ফুটবলের জন্য কি করতে পারে। হ্যাঁ, কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, ফুটবল পাগলামির জন্য যে কি করতে পারে সেটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। আর আমি 8-10 দিন আর্জেন্টিনা ফ্যান ক্লাব এই সল্টলেকে রাখবেন। অনেক ধন্যবাদ।